শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই সেখানে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটছে। আওয়ামী লীগকে বয়কট করারও দাবি তুলেছেন কেউ কেউ। এই পরিস্থিতিতে এবার আওয়ামী লীগকে ভারতের এজেন্ট বললেন সারোয়ার তুষার। তিনি পেশায় একজন আন্দোলনকারী এবং রাজনৈতিক বিশ্লেষক। তার দাবি আওয়ামী লীগকে মানুষ মেনে নেয়নি, তাই এই গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। আর আওয়ামী লীগকে যে সাধারণ মানুষ চায় না তার সবচেয়ে বড় উদাহরণ হলো এখন এই দল পালিয়ে বেড়াচ্ছে। তিনি বলেন 5ই আগস্টের গণ আন্দোলনে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। জনগণের রায়ের পরও এই দলকে আবার নির্বাচনের সুযোগ দেওয়া হবে কিনা সেটাই এখন প্রশ্ন। আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে। তিনি বুঝিয়ে দেন 36 বছর আর 36 দিনের মধ্যে তফাৎ ঠিক কোথায়। সারোয়ারের দাবি 36 বছর ধরে হাসিনা সরকার বাকি রাজনৈতিক দলগুলোকে ভুল রাজনীতি শিখিয়েছে। এই সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। আর এখন তরুণ সমাজ বাংলাদেশের আসল ইতিহাস সম্পর্কে জানতে পারছেন, চর্চা করছেন, তাই গণ আন্দোলন হয়েছে। কোটা নিয়ে তিনি বলেন একজন রিক্সাওয়ালার ছেলে কেন রিক্সা চালাবেন? জনগণের দুর্দশার দিকে কখনো নজর দেয়নি হাসিনা সরকার, অভিযোগ তাঁর। তিনি আরও বলেন প্রথমে ছাত্র সমাজ আন্দোলন শুরু করেছিল, পরে অচিরে তা গণ আন্দোলনে পরিণত হয়। সারোয়ার তুষার কি বলছেন এ বিষয়ে, ওপারের রাজনৈতিক বিশ্লেষক, তিনি শুনুন। যে আমরা 72 সংবিধান বিরোধিতা করি, এই জন্য আমরা নাকি স্বাধীনতা বিরোধী, আমরা নাকি বাংলাদেশের ইতিহাসকে স্বীকার করি না। অথচ তিনি নিজে 90-এর ছাত্র আন্দোলনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্র নেতা ছিলেন। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনারা যে 3 জোটের রূপরেখা দিলেন রাজনৈতিক দলগুলো, এই 3 জোটের রূপরেখাগুলো বাস্তবায়ন হলো না কেন? তখন তো আপনারা বলেছিলেন মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করা যাবে না। তাহলে মৌলিক অধিকার বিরোধী আইন বাংলাদেশে হলো কেন? এরপরে আপনারা বলেছিলেন সুষ্ঠু নির্বাচনের বাইরে একদিনও কেউ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে কিভাবে এরকম আপনারা নিজেরা 92 সালে মাগুরা উপনির্বাচন করলেন প্রশ্নবিদ্ধ, 95 সালে আপনারা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করলেন, আওয়ামী লীগ সরকার 3টা এরকম নির্বাচন করলো। কিভাবে এটা ঘটতে পারলো? এই গণ অভ্যুত্থানের পরে এটা ঘটতে পারলো। তার কারণ হচ্ছে তারা একটা গণ অভ্যুত্থানকে সাংবিধানিক ধারাবাহিকতার নামে একটা আবারও রেজিম চেঞ্জে পাঠিয়ে দিয়েছে। এবং খেয়াল করে দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলা, আরিফ আদিবকে আমি ধন্যবাদ জানাই যে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে তুলে এনেছেন, যে এই রাজনৈতিক দলগুলা যারা অষ্টপ্রহর আমাদেরকে জ্ঞান দেয় যে আমরা রাজনীতি বুঝি না, আর তারা মহা রাজনীতি বুঝে, তারা এরশাদকে, যাকে আমাদের ছাত্র জনতা পতন ঘটিয়েছে, সেই এরশাদকে তারা শেষ দিন পর্যন্ত রাজনীতি করতে দিয়েছে। এখনো তারা বলতেছে যে শেখ হাসিনাকে আসতে দিবে তারা, শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন করুক, জনগণ নাকি সিদ্ধান্ত নিবে। এটা নাকি আমরা নাকি বলতে পারবো না যে আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগের নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের দাবি নাকি করা যাবে না, জনগণ নাকি নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। আরে ভাই, এখন তো বলতে হয় যে আমরা কি বোকা নাকি? 5 আগস্টে তো আমরা ইতিমধ্যেই তো এই জনগণ তো আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হচ্ছে আওয়ামী লীগ একটা পলাতক দল, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তারা এখন পরিষ্কারভাবে ভারতের এজেন্ট। আবার নির্বাচনের মাধ্যমে নির্বাচনে এখানে এনে নির্বাচনের মধ্যে দিয়ে আবার আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী লীগকে চাই না। আমাদেরকে রাজনীতি শেখাতে আসবেন না। আপনারা 36 বছর ফেল করেছেন বলে 36 দিনের আন্দোলন সফল হয়েছে। আমি দ্বিতীয় কথা বলবো যে 21শে ফেব্রুয়ারি আজকের এই, সুতরাং আমাদেরকে 36 বছর এই বর্ষিয়ান রাজনীতিবিদ এইসবের সবক দিবেন না দয়া করে। আমরা আপনাদেরকে রেসপেক্ট করি, কিন্তু সবক দিতে আসবেন না। এই ছাত্র নেতাদের আপনারা কেন ভয় পান আমরা বুঝতে পারি। আপনারা ভয় পান তার কারণ হচ্ছে তাদের সামনে আপনাদের অতীতের ভুলগুলো পরিষ্কার, তারা ইতিহাস পড়েছে, তারা খোঁজ নিয়ে দেখেন। এই 5 তারিখের আগে এই নাহিদকে আপনারা এই পত্রিকাওয়ালারা চিনতেন না। আপনারা জিজ্ঞেস করেছেন নাহিদ, এটা আমাদেরকে তা প্রমাণ দিতে হয়েছে, সার্টিফিকেট দিতে হয়েছে না নাহিদ মাহফুজ। আপনারা খোঁজ দেন নাই। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকের মধ্যে তারা বসে বসে এই বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, আপনারা একটা খোঁজ দেন নাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনা করছে, বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়ছে, এই খোঁজ আপনাদের কাছে নাই। সারা বাংলাদেশের মানুষের ছাত্রদেরকে আপনারা কিভাবে চিনবেন? চিনতে পারবেন না। তো এই যে দ্বিতীয় কথা হচ্ছে 21শে ফেব্রুয়ারির আরেকটা তাৎপর্য হচ্ছে আমাদের সামনে এখন, যে তখনও কিন্তু উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে চাকরিগুলোকে কুক্ষিগত করার একটা পরিকল্পনা ছিল। যে কারণে যে কথাটা বলা হয় না, শুধু কিন্তু 52 ভাষা আন্দোলনের ছাত্ররা কিন্তু শুধু ওই দিন জীবন দেয় না, বুড়িগঙ্গার মাঝি এসে এখানে জীবন দিয়েছে। কোথাও আপনি এটা ডকুমেন্টেশন পাবেন না। বুড়িগঙ্গার মাঝি, কি কারণে বুড়িগঙ্গার মাঝি এসে এখানে জীবন দিয়েছে বলেন তো? কারণ সে চায় না তার ছেলেটাও মাঝি হোক। আমাকে বিএনপির নেতা বলতেছেন যে রিক্সাওয়ালা কি কোটা বুঝে? রিক্সাওয়ালা আপনার চেয়ে ভালো কোটা বুঝে। জুলাই মাসে এখানে ভাইরাল ভিডিও আছে, দেখেন। রিক্সাওয়ালা বলেছে যে আমি রিক্সাওয়ালা, আমার ছেলেও কি রিক্সাওয়ালা থাকবে নাকি? এখানে আমরা কোটা থাকতে দিব না। রিক্সাওয়ালা আপনার চেয়ে বেশি কোটা বুঝে, এবং আপনারা খালি বুঝেন নির্বাচনী একমাত্র আন্দোলন, আর কোনো বাকি আন্দোলন। চাকরির ইস্যু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আপনারা লুটপাট ছাড়া
পাচার ছাড়া দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন করছেন বাংলাদেশকে। আর আওয়ামী লীগের কথা তো বলাই বাহুল্য, পুরো দেশটা ছিবড়া বানিয়ে তারা এখন পালিয়ে গেছে। আপনারা পাচার ছাড়া, দুর্নীতি ছাড়া বাংলাদেশ আর কিছু উপহার দিতে পারেন নাই। সেই আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের তরুণরা কিভাবে তারা কি করে তারা খাবে? তারা কি চাকরি করবে? না ঠিক আছে, চাকরি সবার চাকরি করতে হবে না, তাহলে আপনি তাকে উদ্যোক্তার কোনো ইনসেন্টিভ দিচ্ছেন? কোন ইনসেন্টিভ তারা দেন নাই আমাদের তরুণদেরকে। তাহলে তারা চাকরি আন্দোলন করবে না? আপনাদের নির্বাচনের পিছনে কি আপনাদের পিছিয়ে গিয়ে দাঁড়াবে এবং তারপর আপনারা আবার ক্ষমতায় এসে আমাদের সাথে জুলুম করবেন? এই কারণে আপনাদের নির্বাচনের দাবিতে আন্দোলনে জনগণ সাড়া দেয় না। এই কারণে আপনারা 7 জানুয়ারিতে ফেল করছেন। স্বীকার করেন আপনারা কেন 7 জানুয়ারির আগে যে দামি নির্বাচনের কথা আমরা বলি, আপনারা তো দামি আন্দোলন করেছেন। আপনারা দামি আন্দোলন করেছেন যে স্যাংশন দিবে আমেরিকা এবং সেই স্যাংশনের ইয়েতে এখানে আওয়ামী লীগ করে যাবে, তারপর সুষ্ঠু নির্বাচন হবে। এবং আপনারা পরে অভিযোগ করেছেন যে ঢাকা শহরের মানুষজনরা আমাদের কেচি গেট খুলে দেয়নি, আমাদের নেতাকর্মীরা দৌড় খাইছে এবং ঢাকা শহরের মানুষের এত খারাপ যে তারা আসলে আমাদেরকে কেচি গেট খুলে দেয় নাই। দিবে না তো আপনাদেরকে কেচি গেট খুলে, কারণ আপনারা তো তার জন্য আন্দোলন করতেছেন না। তাহলে জুলাই মাসে অপরিচিত ছাত্ররা যখন রাস্তায় ডাকলো, মানুষদেরকে, জনগণকে ডাকলো, এই ছাত্র নেতা আসিফ 2 দিনের ছেলে, তাকে কেউ চিনত? সে যখন ডাকলো যে ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় এসে জনতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন রাস্তায় নামছে? একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। 36 বছরে বর্ষিয়ান রাজনীতিবিদ, একটু বোঝার চেষ্টা করেন পার্থক্য। এটাই হচ্ছে পার্থক্য। 36 বছর আর 36 দিনের পার্থক্য এইখানেই। এই 36 দিনকে অবজ্ঞা করে আপনারা রাজনীতি করবেন? আমাদেরকে আর মহড়া দেখায়েন না। ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনাদের ছাত্র সংগঠনগুলা আজকে যে ধরনের সন্ত্রাস করতেছে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটার আগে ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে অভ্যুত্থান ঘটেছে। শোনালাম আপনাদের রাজনৈতিক বিশ্লেষক সারোয়ার তুষার তার বক্তব্যে কি বলছেন। যেটা বোঝা গেল সেটা হচ্ছে কি, আওয়ামী লীগ সম্পর্কে একাধিক অভিযোগ তো রয়েছে। আওয়ামী লীগকে ভোটে আর প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া যাবে না, এই সংক্রান্ত বক্তব্য তো রয়েছে। কিন্তু তার পাশাপাশি বিএনপির যে বেসিক পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন এই তুষার। কারণ বিএনপি বারবার দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করার বিষয়ে সওয়াল করেছেন। আর তুষার বলছেন যে আপনারা শুধু জানেন নির্বাচনই একমাত্র আন্দোলন, না, আন্দোলনের আরও পথ রয়েছে। 5ই অগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনকেই প্রকৃত আন্দোলন বলছেন এই সারোয়ার তুষার। তার মানে বাংলাদেশের যে অচলাবস্থা, সেই অচলাবস্থা কিন্তু জিইয়ে থাকলো যদি রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হওয়ার পর কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসেও বাংলাদেশে, তারপরেও এই যে আন্দোলনের নামে যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা কিন্তু জারি থাকবেই বাংলাদেশে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। খুব স্বাভাবিক এই বিষয়টি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।